তোমাকে আমি ছাড়বো না বলো। আমি তোমাকে ছাড়বো না। আরে কি করছো কি? ছাড়ো মল্লারকে। শাসন করতে হলে মুখে করো, গায়ে হাত তুলছো কেন? রঞ্জাকে কিছু বললে এখনো তোমার এত গায়ে লাগে? আমি তো তোমাকে সচ্চরিত্র বলেই ভেবেছিলাম। অবশ্য তোমাদের দুজনে বিয়ে হওয়ার কথা ছিল। রঞ্জা তোমাকে ভালোবাসতো, ভুল বলছি? রঞ্জার জন্য এত বেশি মায়া করো না। কি বললে তুমি? তুমি এতটা নোংরা, তুমি এতটা নিচে? আমি তোমাকে ছাড়বো না। কিচ্ছু করতে পারবে না তুমি। আমার গায়ে হাত তোলা তোমার কোনো অধিকারই নেই। কি ভেবেছ একমাত্র দাদুর জন্য আমি তোমাকে সহ্য করছি? মল্লার, শান্ত। বড়রা সবাই আছে তো নাকি? দাদা, তুমি তোমার ছেলেকে বলো এইভাবে ভাইয়ের গায়ে হাত তোলা যায় না, তাও তার বউয়ের সামনে। ঠাকুরপো, মল্লার যা করেছে আশা করি তুমি শুনেছ। আর একটু আগে ও আহিরকে যা যা বলল, কোনো মানুষ সেটা শুনে মাথা ঠান্ডা রাখতে পারে না। ভাত কাপড়ের অনুষ্ঠানেও নাকি আদিত্য দাকে ছোট করেছে। ছেলেকে শাসন করো না কেন তোমরা একটু বলবে আমায়? কোন শাসনের কথা বলছো তুমি দিদি? এই মেয়ে প্রথম থেকে আমাদের কোন কথা শুনেছে? একটা ছেলে আর কত সহ্য করতে পারে বলো তো? আমি গেছি, মল্লিকা গেছে, ও নিজে গেছে, এমনকি ভাসুর ঠাকুর পিসিমা পর্যন্ত গেছেন, তারপরেও বউ আসেনি। এত দিমাগ কিসের ওর? পুরুষ মানুষ যদি রাগের মাথায় দু একটা কথা বলেই থাকে, তাতে এত মনে করার তো কিছু হয়নি। রঞ্জা, তুমি আহিরকে নালিশ করেছো কেন? আমার কাউকে নালিশ জানানোর কোনো দরকার নেই আন্টি। আমি নিজেকে নিজে সামলাতে জানি। এই কথাটা আহির পিলুর থেকে জেনেছে, আর এই ঘটনাটা জানার পর আহিরের রেগে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? পিলু? আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম পিলু। এখন তো দেখছি মল্লার যেটা বলেছে সেটা ঠিক। তুমিও কিছু কম যাও না। এই সংসারে যে ভবিষ্যতে কি হাল হতে চলেছে আমি সেটা দেখতেই পাচ্ছি। চুপ করো তো, বেশি কথা বলো না। দাদা, এবার তুমি বলো কি করা উচিত? বাড়িতে বাবা আছেন, তার সামনেই দু ভাই এভাবে হাতাহাতি করবে, এটাই কি বাড়ির ভবিষ্যৎ? আহির, তুমি মল্লারের গায়ে হাত তুলতে গেলে কেন? যতবার এই বাড়িতে কেউ কোনো মহিলাকে অসম্মান করবে আমি প্রতিবাদ করব। মা, তোমাকে এত কিছু ভাবতে হবে না। ওই মেয়েকে আমি 2 মিনিটে বাগে নিয়ে আসবো যদি আহির এসে না দাঁড়ায়। অবশ্য আহিরের সাথে রঞ্জার বিয়ে হওয়ার কথা ছিল। জাগিয়ে তোমার এত কিছু জানার দরকার নেই। বৌভাতের রান্নাটা ওকে দিয়েই করাবে তুমি, এত কিছু ভেবো না। মা, হ্যাঁ আমি কেন ভাবতে যাবো? কেন ভাববো? আমি যা ভাববে সব বাবা ছেলে মিলে ভাববে। আমাকে তোরা কেউ কোনোদিন বুঝবি এটা? মা, এরকম কান্নাকাটি করো না মা, একটু সময় দাও না। দেখবে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। কাকিমা, আসবো? পিলু,
এসো এসো। বলছিলাম মামনি জিজ্ঞেস করছিল বউ ভাতে কি কি রান্না করা হবে। জিজ্ঞেস করে আর কি হবে? তোমার যা কি রান্না করতে জানে? দেখে তো সেটা মনে হয় না। যাও তাকে রান্নাঘরে নিয়ে এসো, হাতটা ছুঁয়ে দিক, আমি ধন্য হয়ে যাব। সবাই মিলে এসেছে আমার ছেলেটাকে যন্ত্রণা দিতে। আরে বাবা, মা ওকে এভাবে কেন কথা বলছো? ওর তো কোনো দোষ নেই। ও বেচারি তো সবাইকে এক করার চেষ্টা করছে। বলো মা। কাকিমা, আমিও তো থাকছি, রান্না আমরাই করব, আপনি আর মামনি শুধু একটু দেখিয়ে দিন। আর ছোট ম্যাডামকে মামনি ঠিক সামলে নেবে। ছোট ম্যাডাম নিজে রান্না করবে বললেন। আমার এই ছোট ম্যাডাম সম্বোধনটা না আর ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। পিরু, তুমি এই বাড়ির বড় বউ, রঞ্জা তোমার ছোট যা হয়, এটা মনে রেখো, কেমন? যাক, তুমি কি রান্না করবে বলো? এই বাড়ির নতুন বউরা পোলাও রান্না করে। হ্যাঁ, আমিও তো পোলাওই রান্না করব। পিলু না হয় আমাকে সাহায্য করে দেবে। আর পিলু, আমার শাশুড়ি মা যেমন বলছেন তেমনই করো। আমাকে তুমি রঞ্জা বলেই ডাকবে। রঞ্জা, মানে তুই পারবি তো? হ্যাঁ, আমি পারবো। তাছাড়া পিলু আমাকে সাহায্য করবে সোহিনী আন্টি। জেঠিমুনি, তাই তো শাশুড়ি মা? মা বলে ডাকা অভ্যেস করো, সেটাই তো নিয়ম। রাজা শোন, যা করবি ঠান্ডা মাথায় করবি কিন্তু। হ্যাঁ, আমি আসছি। দেখো রঞ্জাকে। ছোট ম্যাডাম, আমি সব করে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না তোমাকে, যা করার আমিই করে নেব। যেরকম ভাবে পারবো সেরকম ভাবে পোলাও রান্না করব। আরে নতুন বউ যা পাতে তুলে দেবে সেটাই খেতে হবে, সেটাই তো নিয়ম। ছোট ম্যাডাম, এটা করা কিন্তু উচিত হবে না। সবাই তো খাবারটা খাবে। একদম চুপ। তুমি যাও এখন এখান থেকে। আমি ফোন দেখে রান্না করবো, আমার কারোর হেল্প লাগবে না। এমন পোলাও করব কেউ ভুলবে না। ছোট ম্যাডাম, আমি সাহায্য করে দিই না? তুমি যাও এখান থেকে, যাও 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 যাও।
এখন কি করব? বউ ভাতের দিন সকলে না খেয়ে থাকবেন? না না, যতই শত্রু হোক না খাইয়ে তো আর রাখা যায় না এভাবে। সেটা খুব অন্যায় হবে। আমি বরং ছোট ম্যাডামের রান্না হয়ে গেলে আলাদা করে একটু ভাত করে রাখবো। পোলাওটা তো কেউ আর খেতে পারবেন না, অন্তত ভাত দিয়ে তরি তরকারি দিয়ে খাবেন, সেটাই ভালো হবে। ছোট ম্যাডামের তো মাথারও ঠিক নেই, কিছু বলে বুঝিয়ে কোনোটাতেই লাভ হবে না। দাদু, খাবার এনেছিলাম, ভেতরে আসবো? কেন কেন খাবার এনেছো? যেই তোমাদের খাবার আনতে বলেছে, তোমরা কি মনে করো দিগ্বিজয় বসু মল্লিক আর কিছু খাবে আজকে? যাও, আমার ঘরে একদম খাবার নিয়ে ঢুকবে না, কেউ যেন এ ঘরে না ঢোকে। যাও। আপনার ওষুধ আছে দাদু, না খেলে তো ওষুধটা খেতে পারবেন না। তোমার তো বড্ড সাহস, এত পাকামি তুমি আমার সামনে করো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না, তুমি খাবার নিয়ে এসছো বলে আমি গলে জল হয়ে যাব। তোমার ছোট যা, তুমি নাকি সামনে ছেলে যখন রাত ছিল তার পিন্ডির হাত কি করে মল্লারের বউ? ইচ্ছে করে বউ ভাতের দিন কাউকে খেতে দিতে দিল না, তুমি বাধা দিতে পারলে না। ওদিকে বড় বড় কথা বললে। আমি চাই এই সংসারে শান্তি আসুক, এই তার নমুনা। দুজনে মিলে ছাড়খাড় করতে এসেছো সংসার, তাই না? দাদু, দয়া করে খেয়ে নিন, যা কিছু হয়েছে আমি তার জন্য ক্ষমা চাইছি। আবার ক্ষমা? দেখো, ওইসব ক্ষমা চাইবার তোমাদের কোনো মূল্যই নেই। তোমরা তো ভেতরে ভেতরে আনন্দই পাচ্ছ, আর অত সহজে আমি কাউকে ক্ষমা করে। যাও যাও, এই ঘর থেকে বেরিয়ে যাও। আজ মল্লারের বউ আর তোমার জন্য, তোমার জন্য। কি কি বললে তুমি? চুপ করে গেলে কেন? বলো, কি বলতে যাচ্ছিলে তুমি? মানে আপনি যদি দাদুর জন্য খাবারটা নিয়ে যেতেন, দাদু ফেরাতে পারতেন না। কি? তোমার মাথা ঠিক আছে পিলু? আমি ওনার জন্য খাবার নিয়ে যাব? পণ্ডিত দিগ্বিজয় বসু মল্লিক খেলেন কি খেলেন না সেসব নিয়ে আমি কেন ভাবতে যাব? পিলু, আমি তোমার মতো আকাশ কুসুম স্বপ্ন দেখতে কিন্তু পারবো না। দিকে না এখনো ভাবে বসু মল্লিক বাড়ির সঙ্গে সুরমণ্ডলের বাসিন্দাদের মিল হবে। পিলু, তুমি এটা বুঝতে পারছো যে এই বাড়িটা আমার দম বন্ধ হয়ে আসছে? তুমি তো আমার স্ত্রী পিলু, তোমার তো এইটুকু কর্তব্য থাকা উচিত আমার প্রতি। পিলু, আজ তুমি গুরুজি কি বলে আমাকে এই বাড়িতে টেনে নিয়ে এসেছো, তাই এখানে আমি থাকতে বাধ্য হচ্ছি। আর তুমি কাদের জন্য করতে বলছো? যে এই মানুষটার জন্য আমার মায়ের গান বন্ধ হয়ে গেছে, এতগুলো বচন নষ্ট হয়েছে, তাকে সাধ্য সাধনা করবো আমি? ওস্তাদজি, এখন কি পুরনো রাগ মনে রাখার সময়? আবার বড় বড় কথা বলছো তুমি। পিলু, যাও গিয়ে দেখো আহির দাদুকে খাওয়াতে পারলো কিনা। যা। বাহ, আহির সত্যি সত্যি দাদুর জন্য খাবার নিয়ে গেল? এটা তো আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। একজন বয়স্ক মানুষের শরীর যাতে ভালো থাকে তার জন্য অনেক কিছু করতে হয়, সেই শিক্ষাটুকু আমি আমার ছেলেকে দিয়েছি।
তোমার তো আফসোস। আসি। দাঁড়াও। দিগ্বিজয় বসু মল্লিক মুখ বন্ধ করে কারোর কাছ থেকে এতগুলো কথা কোনোদিন শোনেনি, আজ শুনল। কেন জানো? তুমি আমার বড় নাতি, বংশের সবচেয়ে বড় বসু মল্লিকদের ভবিষ্যৎ প্রজন্ম। তোমার স্থান তো বাড়িতে আলাদা। তুমি প্রথমবার হাতে করে আমার জন্য খাবার এনেছো। না না, সে খাবার তো আমি ফিরিয়ে দিতে পারবো না। পরে কটু কথাগুলো হজম করে ওই খাবার আজ আমার খেতে হবে। এই আবেগটা তোমার চোখে পড়বে তো? এরকম হেলা ফেলা করে নিজের ঠাকুরদাকে খেতে দিয়ে যাচ্ছ, এটা ঠিক হচ্ছে তো? ভেবে দেখো। দাদা ভাই এসো 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 এসো, বসো। যাক বাবা, দাদুর ওষুধটা খাওয়া হয়ে গেল। পিলুর মাথায় ভাগ্যিস বুদ্ধিটা এসেছিল। না, তোমরা খাওয়া শুরু করো। বস না মল্লার। বাবা দাদা, তোমার তো বিরাট সৌভাগ্য। তোমার ছেলে বাবার জন্য খাবার নিয়ে গেল, খাবার খাইয়ে এলো। হ্যাঁ, এত পরিবর্তন হলো কি করে জানি না, তবে মনে হয় যে ওর বউ ওর মাথায় কোনো সুবুদ্ধি দিয়ে থাকবে। মানে মল্লিকা তো তাই বলবে। মা, তুমি রঞ্জার জন্য একটু খাবার বাড়ো, ওকে বুঝিয়ে খাইয়ে এসো। জেঠিমণি, রঞ্জার খাবার যেন ঘরে না যায়। একে তো সকলের খাবার ইচ্ছে করে বন্ধ করবে, এখন যদি ওকে তোয়াজ করে খাওয়াতে যাও, ও ভাববে ও যেটা করেছে ঠিক করেছে। সেটা হতে দিও না। বাড়ির নতুন বউকে না খাইয়ে রাখা হবে মল্লার? সেটা কি আমাদের জন্য ভালো হবে? বউরা বাড়ির লক্ষ্মী। সবার খাওয়াটা আগে হয়ে যাক, তারপরে তোমাদের খাওয়ার সময় ওকে ডেকে এনো। আর হ্যাঁ, রঞ্জাকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিও যে ও যেটা করেছে সেটা যেন আর ভুলেও না করে। ঠিক আছে, একবার ছেলে মানুষই করে ফেলেছে, আমরাও বিষয়টাকে সামলে নিয়েছি, কিন্তু দ্বিতীয়বার যেন এরকম কাজ না করে, তাহলে কিন্তু সেটা সহ্য করা হবে না। সবাই শুরু করো। বলছি মল্লিকা দিদি, তুমিও সবার সঙ্গে বসে পড়ো। পিলু, মল্লিকা মাছের ছোঁয়া পর্যন্ত খায় না। কেমন একটা লাগছে উদয়, যে বাড়িটা দুদিন আগে পর্যন্ত আমাদের নিজেদের বাড়ি ছিল,
সেই বাড়িটাতে আজকে মাথা নিচু করে চোরের মতো ঢুকছি আমরা। ঋতুরানী, দুঃখ কষ্ট কইরা লাভ নাই, বুঝছো? এইটা ভাবতাছি যে রঞ্জা এখানে কি তাণ্ডব করতেছে সেইটাই তো আমরা জানি না। তবে হ্যাঁ, বসু মল্লিক পরিবারের দাদু খান আছে না, মানুষটা ডেঞ্জারাস। দেখো আদৌ ওই খাবার খানা ওর হাতে পৌঁছায় কিনা। আচ্ছা, যদি কিছু কয় কি কম কৌতো ওনারে? হ্যাঁ, এই লোকটা না কি জন্য রাগ ধরে এলেন একজন, কি বলবো, সব সময় শুধু কি বলবো আর কি করব। কেন রঞ্জা আমাদেরকে নিজে ফোন করেছে, দিদি ভাইকে ফোন করে বলেছে খাবার পাঠাতে, আমরা সেটাই করেছি, ওর জন্য খাবার নিয়ে এসেছি, এটাই বলবে। তাহলে বাত্তারলাম, তুমি যত সহজ করে কইতেছো না, কাজখানা অত সহজ হইব না। রঞ্জা এখানে কি ঘটনা ঘটাইছে সেইটাই তো জানি না, হয়তো অনেক কিছু করতে গেছে এর আগে, তখন কি হইব? মল্লিকা দিদি, তুমি খাবে না? খাবো তো, পিসি ঠাম্মি বসে আছে, আমি তো এত ওই চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলাম। ও মা, মা গো, এরকম কেন করছো মা? এত রাগ করো না। যখন থেকে বাড়িতে এসেছি তখন থেকে শুধু রাগারাগি আর চিৎকার চেঁচামেচি হয়েই চলেছে। এত ভালো লাগে বলো মা? আর কোনো চিৎকার চেঁচামেচি হবে না। মল্লিকা দিদি, বলছি তুমিও এক পাশে এখানে বসে খেতে পারো না? না পিলু, এই বাড়িতে অনেক নিয়ম আছে, দেখতেই তো পাচ্ছ। যাকে তোমরা খেতে বসো, সারাদিন তো অনেক খাটাখাটনি হয়েছে, বসো এবার খেতে। আচ্ছা রুক্মিণী, মল্লিকাটাই অল্প বয়সে এত নিয়ম মানে, খারাপ লাগে না তোমার? ওকে এক টেবিলে বসতে পর্যন্ত দাও না ছোঁয়ার জন্য। এই যুগে এসেও এত গোড়ামো কেন করো? তুমি পিসিমার সাথে একটু কথা বলতে পারো না? আমার ঘাড়ে 10টা মাথা নেই দিদি, আর নতুন বইয়ের মতো তেজও নেই। সারা জীবন আমি সকলের কথা মুখ বুজে মেনে নিয়েছি, মল্লিকার ব্যাপারেও মেনেছি, আর এখন মল্লারের ব্যাপারে মানতে বাধ্য হচ্ছি। নাহলে এরকম বউ আমি সাত করে কখনো আনতাম না। আর আমিও আগে জানলে সাত করে যুদ্ধ করতে আসতাম না শাশুড়ি মা। দেখেছো দিদি, দেখেছো কিরকম ঢাটা, কিছুতেই আমাকে মা বলে ডাকছে না। আমি নিজের মাকে ছাড়া আর কাউকে মা বলি না, আপনাকেও বলতে পারবো না। বড় জোর বলেন তো হিন্দি করে শাশুমা বলতে পারি। আপনারা তো আবার মির্জাপুরের বাসিন্দা, সেটাই বোধহয় বেটার হবে, তাই না? শাশুমা। ছোট ম্যাডাম, এরকম কেন করছেন? আপনার যদি না যেতে ইচ্ছে হয় আপনি যাবেন না, কিন্তু বড়দের এভাবে অপমান করাটা কি ঠিক হচ্ছে? আমার বোধহয় কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু কাকিমা এটা দেখলে কিন্তু খুব কষ্ট পাবেন। আপনি বরং মল্লার বাবুর সঙ্গে কথা বলুন না। নতুন বৌদি, পিলু একদম ঠিক কথাই বলছে। আসলে কি বলতো, এই পরিবারে না আমার মায়ের কথা বলার কোনো অধিকারই নেই। আমার মায়ের দুঃখ কষ্ট বোঝার মতন কোনো মানুষ নেই এই পরিবারে, তাই আমার মাকে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না গো। তুমি বরং দাদার সঙ্গে কথা বলো, সেটাই ঠিক হবে। আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, আমি বুঝতে পারছি, তবে এটাও ঠিক দাদা তোমার কথা খুব সহজে হয়তো মানবে না। বুঝেছি। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা ওই শাড়িটা আমাকে পরিয়ে দাও। পিলু, তুমি মল্লার বাবুকে পাঠিও,
বললো যে আমাকে ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে। তারপরেরটা আমি দেখছি। আমিও দেখি মল্লার বাবু কিভাবে তার স্বপ্ন সত্যি করেন। বউ একটু নখরা সহ্য করবে না, তাহলে কি হয় বলো? এসবের মানে কি রঞ্জা? মানেটা না আমরা নাই বুঝলাম। রঞ্জিনী মুখোপাধ্যায়ের কথার মানে সবাই বুঝতে পারে না। আচ্ছা, তুমি আবার কি বিষয়ে জোরাজোরি করছিলে বলো তো? না মানে এতগুলো বিষয়ের বিরুদ্ধে লড়াই করছি তো, তাই সব ইস্যুগুলো কেমন একটু গুলিয়ে যাচ্ছে। আমি দরজাটা কেন খুললাম তোমার মনে আছে? রঞ্জা, যথেষ্ট হয়েছে। ফুলসজ্জার আচার অনুষ্ঠান করার জন্য মারা ওয়েট করছে, চলো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। তুমি তোমার বউকে ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে চাও, তাই তো? चैरम्बिका दानरेण प्रति कुबेन चास्य वदनं वशीवरणं बुद्धदा भ्रुकुटिकुटिरात्तस्य ललाटपालकाकृतम् এভাবে কারোর উপর জোর খাটালে চলে না ঠাকুরপো। আমি কিন্তু বজরংবলীর ভক্ত। দরকার পড়লে লাঠি দিয়ে মেরে হাড়গোড় ভেঙেও দিতে পারি। এক্ষুনি হাতটা ছেড়ে দিন, এক্ষুনি হাতটা ছেড়ে দিন। ছাড়ো। নালে কি করতে তুমি? কি করতে? গায়ে হাত তুলতে, থাপ্পড় মারতে, তাই তো? আর কি পারো তুমি? জালিয়াতি করা, জোর চুরি করা, মেয়েদের গায়ে হাত তোলা, এটাই তো তোমার বায়োডেটা। আগে তো জানতাম তুমি গানে এক্সেল করবে, সেটাও কি মিথ্যে কথা? এখানে গান শব্দটাই বেমানান রঞ্জা। এসব বলো না। পিলু, কি হয়েছে? তোমার হাতে লাঠি কেন? আমি বলছি বাছা, কি হয়েছে? তোমার বউ তার দেওরকে মারতে এসেছিল। আরে বাবা, দেওর হলেও বয়সও তো বড়, তাকে কিনা লাঠি পেটা করতে আসছে বাড়ির বউ। হ্যাঁ, কিন্তু লাঠি পেটা করার প্রয়োজন কেন সেটা তো আগে জানতে হবে। পিলু, কি হয়েছে তুমি বলো। কাউকে কি ফুলসজ্জার আচার অনুষ্ঠান করার জন্য এভাবে কেউ টেনে নিয়ে যায়? আহির, সবটা না জেনে বুঝে বেশি কথা বলো না। আর মল্লার, তুমি বা কেন রঞ্জাকে টানতে টানতে ফুলসজ্জার ঘরে নিয়ে যাচ্ছিলে? কি এমন ঘটেছিল সেটা বলো। আরে ওর আসপর্ধা তোমরা জানো না।
আহির তো বাড়িতে ঢুকেই দাদুকে শর্ত দিল মেয়েদের গায়ে হাত তোলা যাবে না, তাই রঞ্জা বেঁচে গেছে। বুঝলে আমার হাতে এমন মারকে তো আফসোস হচ্ছে তাই না? মারের কথাটা মুখে বলতে হচ্ছে, কাজে করে দেখাতে পারছো না, কষ্ট হচ্ছে তার জন্য। কেন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছিলে সেটা তো সবাইকে স্পষ্ট করে বলতেও পারছো না। আমি বলে দিচ্ছি, বউ হিসেবে ফুলসজ্জার ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি ওকে একটা পুতুল গিফট করেছিলাম। আর বেশ করেছি। আপনারা তো সবাই পুতুলই চান তাই না? ঠাকুরপো, আপনি কথা বলতে পারতেন, একটা আলোচনা করতে পারতেন। কেন এভাবে শুধু শুধু জোর খাটাতে গেলেন বলুন তো? আপনি এখন এখান থেকে যান, বড়রা আলোচনা করে দেখুক কি করা উচিত। তাই তো মামুনি? আমার না সত্যি মুখের ভাষা হারিয়ে যাচ্ছে কাণ্ড কারখানা দেখে। ঠাকুরপো, মল্লারকে নিয়ে যাও এখান থেকে। তোমাদের হম্বি তম্বি আগেকার দিনের মেয়েরা মানত, আজকের দিনের মেয়েরা মানবে না। শুধু শুধু বাড়িতে এমন গোলমালই হতে থাকবে বারবার। মল্লা, চলে যাও এখান থেকে, যাও বলছি। মল্লার, এসো আমার সঙ্গে বাইরে এসো। তুই মল্লার, মাথা ঠান্ডা, এসো আমার সঙ্গে, এসো এসো। ঠাকুর, কালে কালে আর কত কি দেখতে হবে আমাকে। দাদা দাদা শোনো, নতুন বৌদি তো নিজে গেছে ফুলসজ্জার ঘরে, তাহলে কেন রাগ করতে? এই শোন, একদম সালিশি করার চেষ্টা করবি না। এত অপমান সহ্য করার পর আমি যাবো ওর কাছে? পড়ে থাকুক এক পাশে। আমার তাকাতে বয়ে গেছে, ওর এত বড় আস্পর্ধা আমাকে একটা পুতুল ধরিয়ে দিচ্ছে। আমি কি ওর ঠাট্টার পাত্র নাকি? দাদা একটু তো সময় দিতে হবে, বলো বিয়েটা যেভাবে 10,000 বার এক কথা ওড়াবি না। আমি যা করেছি বেশ করেছি। তোর কি মনে হয় সুরমণ্ডলের লোকজন ধোয়া তুলসী পাতা? ওই রিজুলা মুখোপাধ্যায় আর তার মেয়ে 1 নম্বরের স্বার্থপর মানুষ। আমাকে ও বাড়িতে কেন ডেকেছিল? আহিরকে কোন ঠাসা করার জন্য। সব কথা তো এবারই বড় ছেলের মনেই নেই। উল্টে এবারই বড় ছেলে রঞ্জারই প্রতি সব সহানুভূতি। কি আমি এসব কথা মনে করে মুড খারাপ করতে চাই না, আমি বেরোচ্ছি। দাদা দাদা আমার কথাটা শোনো, এরকম করো না দাদা, একটু শান্ত হয়। কাণ্ড হবে। এসে গেছো তাহলে? কেন এই ঘরে আসতে বলেছি বলো তো? বাজে কথা শোনার সময় আমার নেই। না, আর কোনো কথা বলবো না। আমি আসলে তোমাকে এই ঘরে আসতে বলেছি কারণ আমি তোমার মুখের উপর দরজাটা বন্ধ করতে চাই। দেখো রঞ্জা, তুমি কোনোদিনও আমার ঘরে পা রাখতে পারবে না মল্লার বসু মল্লিক। আমি আজ তোমাকে সেটা ফুলসজ্জা রাতে স্পষ্ট করে জানিয়ে দিলাম। এই দরজাটা ভাঙা আমার পক্ষে খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু আজ সেটা করলাম না আমি। এরপর আমি আর কোনো সভ্যতা ভদ্রতা মানব না। মল্লার এই ভেতরকার শয়তানটাকে তুমি জোর করে জাগিয়ে তুলছো। পস্তাবে, খুব পস্তাবে। তোমার সাথে হওয়া বিয়েটা আমি মানতে চেয়েছিলাম ভদ্রভাবে, কিন্তু তুমি ভদ্র থাকতে দিচ্ছ না, সেটা মনে রেখো।
লাঠি পেটা করতে গিয়েছিল কাল দেওরকে, তুমি ছিলে না তাই, থাকলে তো রাগের চোটে অসুস্থ হয়ে পড়তে। কি বলছিস কি বিজয়া? লাঠি পেটা? এত বড় আসপর্দা হয় কি করে? ডাক ডাক ওকে। ডাকছি। সুকুমার, দাদাকে বেশি চেঁচেমেচি করতে দিস না, শরীর খারাপ হবে। কই গো বড় বউ, এসো তোমার বৌমাকে নিয়ে, দাদা ডাকছে। দাদু, চাটা তৈরি করে দি। দাঁড়াও, আসার পরে তো আমার মনে হচ্ছিল যে তুমি নিজেকে এ বাড়ির মতো তৈরি করার চেষ্টা করছিলে। সবটাই তাহলে বাইরে, না? তা তুমি কোন সাহসে মল্লারের সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিলে? উত্তর দাও। দাদু, আপনি তো আমাকে এই বাড়িতে ঢোকার সময় বলেছিলেন আমি এই বাড়ির বড় নাত বউ, আর বড় নাত বউদের দায়িত্ব অনেক বেশি, সংসারটাকে ধরে রাখতে হয় বলেননি? আমি সেই কারণেই ঠাকুরপোর সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিলাম। কোনো বাড়ির নতুন বউকে এভাবে টানতে টানতে ফুলসজ্জার ঘরে নিয়ে যাওয়া হয়? ঠাকুরপো যেটা করছিলেন সেটা ঠিক করছিলেন না। দিদি, পিলু এসব কি বলছে? বাবাকে তুমি একটু থামতে বলো না ওকে। এত কথা জানো তুমি? এতদিন তো মনে হচ্ছিল তুমি একটু কম কথা বলো। মনে হয়েছিল এই মেয়ের কিছু সহবত জানা আছে, কিন্তু সেটা আমার একেবারে ভুল ভাবনা। তা তোমার ঠাকুরপোর কাজের বিচারের দায়িত্বটা তোমাকে কে দিল? আগে আপনি দাদু। যখন আপনি আমাকে বড় নাত বউয়ের সম্মানটুকু দিয়েছিলেন, তখন এই সব দায়িত্ব আপনি আমার কাঁধে তুলে দিয়েছিলেন। আপনি বলেছিলেন এই পরিবারের সমস্ত দায়িত্ব পালন করতে হবে, সব কর্তব্য পালন করতে হবে, বলেননি দাদু? বউদের সম্মান দেওয়া তো শিখতে হয় দাদু। ঠাকুরপো কিভাবে গরু ছাগলের মতো তার স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলেন, আপনি তো এই শিক্ষা দেননি। এ কি কাকিমা, যজ্ঞকুণ্ড দিয়ে কি হবে? দুঃখ যজ্ঞ হবে। ডাকো রঞ্জা ম্যাডামকে। মা ডাকো ওকে। আমার মুখের উপর দরজা বন্ধ করে দাও, দাদুর মুখের উপর কথা বলা, শাড়ি নাকি পড়বে না। ডাকো ওকে। রঞ্জা, রঞ্জা! এ কি, এগুলো তো সব ছোট ম্যাডামের জামা কাপড়, আপনি কি করছেন কি? আমি আসলে তোমাকে এ ঘরে আসতে বলেছি কারণ আমি তোমার মুখের উপর দরজাটা বন্ধ করতে চাই। দেখো রঞ্জা, আমি মনে করি না এই পোশাক খারাপ, আর আমি এই পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি এই পোশাকটাই পরব। ওম স্বাহা। ওম স্বাহা। দেখো ছেলেটাকে কিভাবে খেপিয়ে তুলেছো তুমি, ও আর নিজের মধ্যে নেই। মল্লার বাবা শান্ত হও। না দাদু, অনেক শান্ত থেকেছি, অপমানের পর অপমান সহ্য করছি। আর না, ওর কতটা সাহস বেড়েছে জানো না? রঞ্জা, শাড়ি পরে এসো, যাও।
এই সুরে কথা বলছেন আপনি? ওস্তাদজি ঠাকুরপোকে বাইরে নিয়ে যান, উনি কিন্তু নিজের মধ্যে নেই। মল্লার, শান্ত হও মল্লার, একদম পাগলামি করো না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমার আত্মসম্মানে ঘা লেগেছে। রঞ্জাও যেটা করছে সেটা রাগের বশেই করছে। আর সোহিনী, তুমি আদিত্য আর রিজুরার সঙ্গে কথা বলো। রঞ্জারও উচিত একটু সমঝে চলা, মানিয়ে চলা। আরে ওর পশুর মতো আচরণ দেখলে কেউ ওর সাথে মানিয়ে নিতে পারবে না। আর রঞ্জা কি ব্যবহার করছে? এটা মানুষের মতো ব্যবহার? পিলু কি ব্যবহার করছে? এই বাড়ির মধ্যে আমার দিকে লাঠি নিয়ে তেড়ে এসেছিল কোন সাহসে? তাতেও তুমি তোমার পক্ষে প্রশ্রয় দিলে। এখন আমার আচরণ নিয়ে মন্তব্য করছো। সরে যাও, একদম আমাকে বাধা দিতে আসবে না। আমি সব ব্র্যান্ডেড জামা কাপড় পুরি ছাড়বো আজ, সব। মল্লার কি করছো? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এগুলো রাখো, তুমি ছাড়ো। কি হচ্ছে কি? আগুনটা যেন না নেভে ফেল। আমিও মল্লার বসু মল্লিকের সব জামা কাপড় জ্বালিয়ে ফেলতে চাই। শুধু আমার জামা কাপড় কেন চলবে, আমি সব পুড়িয়ে দেব।